আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। একটা সাউন্ড হচ্ছে কিন্তু ভিতর দিয়ে। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষা গুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধু গুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা এখানে হরিকথা কৃষ্ণ কথা বলতে এসেছেন, আমার কীর্তনীয় বন্ধুগণ, আমি তাদের প্রত্যেককে শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞাপন করি মাননীয় গোবিন্দ বিশ্বাস মহাশয় আপনাদের সকলের সহযোগিতায় প্রত্যেক বৎসর এখানে মাতা পিতার স্মৃতির উদ্দেশ্যে যে নব বৃন্দাবন রচনা করেন, তার স্বর্গগত পিতা অনন্ত বিশ্বাস মহাশয় আর মাতা দেবী তরুলতা বিশ্বাস মহাশয়া, তাদের সেই পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য সাধুগুরু বৈষ্ণবদের সবাইকে নিমন্ত্রণ করে এনে কীর্তনীয় সমাজ তাদের ডেকে এনে কৃষ্ণ কথা হরিকথার মধ্যে দিয়ে এই শ্রদ্ধা জ্ঞাপন এখানে হয়। এটা খুব বিরল। আমি সেই অমৃত আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, মাননীয় গোবিন্দ বিশ্বাস মহাশয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা যারা গ্রামবাসী আশেপাশের যারাই এখানে এসে নববৃন্দাবন রচনা করেছেন প্রত্যেককে আমি পুনঃ পুনঃ প্রণাম জানাই। একটু আগে এসেছিলেন আমাদের মাননীয় এমএলএ সাহেব, এত সুন্দর তার ভাষণ আমি শুনলাম। তার মুখে গীতার যে শ্লোক উচ্চারণ হয়েছিল, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের যে শ্লোক, আমি ঘরে বসে শুনছিলাম, একদম নির্ভুল নির্ভেজাল। আমি সেই এমএলএ সাহেবের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, যদিও তিনি এখানে এখন নেই। দেখা আমার হয়েছিল, আমাদের বুকে বুকে আলিঙ্গনও হয়েছে। এ তো মধুর বৃন্দাবন, এখানে তো সবার হবে আলিঙ্গন। হরিবল হরিবল। শ্রীমান মহাপ্রভু এমনই জায়গা তৈরি করে রেখে গেছেন যেখানে গেলে কোনো জাত থাকে না, কোনো কুল থাকে না, কোনো দলাদলি থাকে না। সেখানে সবাই প্রেমের প্লাবনে একাকার হয়ে গিয়ে শুধু মুখে একটা বল থাকে, হরিব নিতাই গৌর হরিব। আমার ভীষণ ভালো লেগেছে। আমি এমএলএ সাহেবের গাড়িটাকে দেখে আমার গাড়ি থেকে আমি নিজে নেমে গিয়ে এমএলএ সাহেবের সঙ্গে দেখা করে আমরা প্রেম আলিঙ্গন করলাম। একটা সুন্দর মহামিলন হলো। অনেকে ছবিও তুললেন। জয় রাধে। আমাদের গান আরম্ভ হয়ে গেলে আপনারা কেউ সামনে দিয়ে যাতায়াত করবেন না, এটা আপনাদের চরণে নিবেদন। আমি যে কথাটা বলবার জন্য প্রথম বিশেষ করে দাঁড়িয়েছি, মূলত এটা কিন্তু কীর্তনের আসর, তাই তো, কবিগানের আসর না। এখন গোবিন্দবাবুর প্রাণে চেয়েছে, ভক্তদের প্রাণে চেয়েছে একবার অসীম সরকার এলে ভালো হয়। আমি তো মূলত কবি, আপনারা তো জানেন সবই, নাকি মা জানেন না? তাই তো নাকি? জোরে জোরে বলবেন তো একটু। নাকি আমি কীর্তন গাই? আমি কবি গান গাই। তাহলে আপনাদের এখানে হয়তো নূতন এসেছি, আশেপাশে যখন আমি এসেছি আপনারা আমাকে দেখেছেন, আপনাদের মোবাইলের মধ্যে টেপাটিপি করে আমাদের দেখা যায়, তাই তো নাকি? অনেকবার টিভির পর্দায় আমাকে দেখেছেন, জি বাংলা সারেগামাপা থেকে আরম্ভ করে আকাশ ৮, তারপরে ডিডি বাংলা, আরো অনেক চ্যানেলে আপনারা গান শুনেছেন চ্যানেলে
আবার দেখেন আপনারা মোবাইলের চ্যানেলে। এখন রাত্রি শুয়ে শুয়ে গান শুনতে শুনতে ঘুম পড়া যায় নাকি? সেই অসীম সরকার আপনাদের সামনে দাঁড়িয়েছে। কবি জানে আপনারা কতটুকু তুষ্ট হবেন তা আমি জানি না, কিন্তু এই যে দেখা দেখি, মাখামাখি, চোখাচোখি, আগামীকাল সকালের সূর্য উদয় কে দেখতে পাবো কে দেখতে পাবো না তা আমরা জানি না, কারণ আমরা জানি না কার কখন এই ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তাই যেটুক সময় আমরা যে যেখানে থাকবো শ্রীহরি স্মরণ করে, গোবিন্দ রাধা গোবিন্দ চরণ স্মরণ করে আমরা সেই মধুর ভাবে ভাবাপন্ন হয়ে আমরা প্রেমের প্লাবনে প্লাবিত হব, কর্তব্য রক্ষা করে যাব। হরি বল। এখানে তো এই আসরে কখনো কবিগান হয়নি, তাই না? নূতন নূতন চার্জ দিতে গেলে লাঙল একটু বেশি ঠেলে আর কি। আমারও অবস্থা আজকে তাই। তবে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। কবিগান গাওয়ারও সময় এখন খুব কম। আমি আমার পরিচয় যেখানে দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়ে আমার পরিচয় আর আজকে দেব না, কারণ আজকে আমি কবি। কিন্তু আপনারা জানেন সবই, তাই তো নাকি? কিন্তু ওই কথাটা আজকে আমার মুখ দিয়ে উচ্চারিত হবে না, যেহেতু আমি আজ আমার রাধা গোবিন্দের প্রেমের বাজারে এসেছি, নববৃন্দাবনে এসেছি। হরিবল। আমার সমস্ত পথ যদি চলেও যায়, আমি কৃষ্ণ কথা হরি কথা জীবনে ভুলতে পারবো না। হরিবল। তাহলে আপনারা ক্ষমা ঘৃণা করে যেটুক সময় থাকবো 10টা পর্যন্ত একটু ধৈর্য ধরে, যদি খারাপও লাগে একটু শুনবেন। এইটা চরণে নিবেদন থাকলো। আমার বিপক্ষে এসেছে যে আমাকে প্রশ্ন করবে, তার নাম নির্মল সরকার। ওই যে নারদ শ্রীকৃষ্ণ যে ভিডিওতে আপনারা দেখেন না ইউটিউবে, আমার একটা গান গাওয়া আছে, দেখবেন। আমি আজব কথা শুনিতে পাই, নাকি অসীম সরকার বাঁচিয়া নাই, গুজব ছড়ায় এক দলে, ওদের বুঝি সুবিধে হয় আমি মরিলে, আছে না? সেই পালার মধ্যে নির্মল সরকার ছিল। তা প্রথমেই আমাদের না জানা সত্ত্বে খানিকটা ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। অজান্তে হাতে লাগে নাই, কিন্তু হ্যান্ড বল হয়ে গেছে, মশা নেই। যদি বলেন কি করে, মানে কীর্তনের আসরে ওনারা যে ধূপ ধুনো দিয়ে নিয়ে আসবেন তা তো আমরা জানি না। আগে যে দেবেন ধূপ ধুনো, আমরা তো জানি না ওগুলো। আমি আর ওদের বলেছি তাড়াতাড়ি চলে যা, ওদের হয়ে গেল উঠে পড়। আমি বলছি উঠে পড়, ওরা ছুটে এসে চলে এসেছে খাটের পর। আমাকে যদি আগে একবার বলতেন তাহলে ডিসকোয়ালিফাইডটা হতো না। এই জন্য আগে দেওয়া দরকার ছিল একটু টাইট, এখন হয়ে গেছে ডিসকোয়ালিফাইড। তবে আমি একটা কথা বলি, বাইরের ধূপ ধুনো তো আমরা অনেকেই জ্বালি, আমরা মনের ভিতরে এই কীর্তনীয় যিনি গান করে গেলেন খুব ভালো লেগেছে আমার। এত সুন্দর কণ্ঠ আর এত সুন্দর অভিনয়, বাচন ভঙ্গি আমার ভীষণ ভালো লেগেছে। উনি খুব নামকরা কীর্তনীয় বুঝলাম, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, আগে যে কীর্তন শুনতাম এক একটা পালা ধরে হতো, যেমন বিকেল বেলা ফেরত গোষ্ঠ, সকালে হতো যে যেভাবে পালা সাজানো থাকে সেইভাবে এক একটা পালা, দান মান হতো না, গোষ্ঠী গমন, সূর্য পূজা, নৌকা বিলাস, কিন্তু কি পালা হলো সেটা আমি বুঝতে পারলাম। এখন কি কীর্তন এই ধরনেরই হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই ধরনের। আচ্ছা, তবে অনেক তত্ত্ব কথা শুনেছি, ভালো লেগেছে, কণ্ঠ ভালো, গায়কী ভঙ্গিমা ভালো, এত সুন্দর লেগেছে। আমি বিশ্রাম করবো ভেবেছিলাম, কিন্তু লোকটা আমাকে বিশ্রাম করতে দিল না, ওনার সুরের ধাক্কায় আমাকে জাগিয়ে রেখেছিলেন। আমার খুব ভালো লেগেছে। যাক, হরি কথা কৃষ্ণ কথা যদি পালা ধরে নাও হয়, তত্ত্ব কথা তো হয়, সবাই শুনবেন, ভালো লাগবে। আমি সমস্ত কীর্তনীয়দের শ্রদ্ধা জানাচ্ছি, সবাইকে আমি প্রণাম জানিয়ে ঠাকুরের নামে একটা ধ্বনি দেব। তারপরে আমার বোনটা, ও আমার সঙ্গে তো গান করে, আপনারা জানেন, আমার ছোট বোন জুয়েলি বিশ্বাস, আমাদের কবি গানের নিয়ম অনুপাতে ও একখানা বন্দনা গান রাধাকৃষ্ণের গাইবে।
তারপরে আমার বিপক্ষ কবি দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবে, আমি তারপরে জবাবের ভূমিকায় গিয়ে হরিকথা কৃষ্ণ কথা বলে আপনাদের বোঝাবার চেষ্টা করব। বুঝলেন তো নাকি? তাহলে আমার বাদিকেতে ঢলে আছেন শ্যামল রায়। দিচ্ছি আমি একটু এদের পরিচয়। আমার সঙ্গে দেখেছেন জি বাংলায়। তার পাশে যিনি বাজাচ্ছেন কাশি, ওই শ্যামলেরই ছোট ভাই, মুখে মৃদু হাসি, কিশোর রায় নাম তার হলো বটে। ওরা সবসময় থাকে বাবা আমারই নিকটে। একেবারে পেছনে ওর বলাটি দরকার। আমার বিপক্ষে থাকবে যে নির্মল সরকার, তার পাশে বসা আছে আমার ছোট বোন, একই মায়ের গর্ভে করেছি জন্মগ্রহণ। তার পাশে বাসু বাবা বাঁশরি বাজায়, ওর বাক্সের মধ্যে একটা নূতন বাঁশি রয়। ওই বাঁশিটা দেখতে কিন্তু বড় চমৎকার। একটু বের করো তো বাবা তুমি সবার ভিতর, মাঝে মাঝে ওইটা একটু বাজাইয়ে দিও, দেখবে সকলের কাছে হবে প্রিয়। উঁচু করে ধরো একটু, দেখা বটে যাবে, সবাই মিলে প্রেমানন্দে হরিধ্বনি দেবে। ওটা বিদেশ থেকে আমদানি, এ দেশি নয়। ওটা পরে পরে দেখবো বাবা কেমন বাজায়। আরে তার পাশে মিঠুন সরকার বাজাচ্ছে দোতারা। সত্যি দোতারার সুরে মন হয় মাতোয়ারা। তার পাশে কৃষ্ণ বাবা কি বোল বাজায়, কত সুন্দর চুল দিয়েছে ভগবান মাথায়। ওকে চিনতে যদি কেউ করে ফেলে ভুল, পেছন থেকে চিনতে পারবে দেখে মাথার চুল। ঠিক আছে নাকি? এমনি ভাবে ছন্দে ছন্দে হবে কবি গান। আপনারা সবাই মিলে একটু বসে যান। শ্রোতা অনেক হইয়াছে দেখিবারে পাই, সকলের চরণেতে প্রণম জানাই। এরপর বোন আমার গাই নাকি, গুরুদেবের কাছেই তো ভব নদী পারাপারের উপায়। এই জন্য আশ্রয় লয় ওপায়, আর তেল মাখে গায়। তোমরা শিষ্যরা কেউ তেল মেখো না, গুরুদেব তোমার বাড়ি গিয়ে কখনো তেল মাখতে যাবেও না। কি খারাপ কথা বললাম? তুমি তেল দিয়ে খোঁটা দেবা কেন? আমার শিষ্য দেখেছেন, হ্যাঁ, এ জানলে আমি ওরা সঙ্গে করে নিয়েই আসতাম না। ওর ভাব বরাদ্দ মোটেই ভালো না বাবা। ও আমার পেটের দিকে তাকায়, পেটটা কত বড় হয়, ভাবি যে পেটের নিচে আবার না থাকায়। ওর গতি ভালো না, হেসে পড়েন। শিষ্য এরকম কথা বলে গুরুদেবকে, আমার নাকি পেটটা ঝোলে। হ্যাঁ, ব্যাপারটা কি? বসেন। খুব গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন করেছে, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছে। আমি যা যা ওকে শাস্ত্র দিয়েছিলাম দেখলাম পড়াশোনা করেছে। গীতা, ভাগবত, মার্কণ্ডেয় পুরাণ, চৈতন্য চরিতামৃত পড়েছে। বাবা, ওর কাছে এমএলএ ফেল হয়ে গেছে। ও মনে হয় আজকে শুনেছে, ওইভাবেই বলতে হবে। হা 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 করে উঠে যাচ্ছে একদম। কে বাবা, আপনারা আনন্দ পাচ্ছেন তো নাকি? শোনো, গুরুদেবরা ভ্যা দেয়। ভ্যা ভ্যা মানে কি? কাঁদে। বলে ভ্যা ভ্যা করে কাঁদিস না তো, বলে না? সত্যি সত্যি কাঁদে। আর যে যত পারে কাঁদতে, সে পারে ঈশ্বরকে জানতে। এই জন্যে বসিয়ে একান্তে সাধুগুরু মহাপুরুষ বৈষ্ণব যারা হা কৃষ্ণ বলে কাঁদে তারা, এটা হচ্ছে তাদের ভাবধারা। যে কাঁদতে জানে সে তাকে বানতে জানে। সবচাইতে বেশি কেঁদেছিল কে? শ্রীমতী রাধারানী। এই জন্যে রাধারানী শ্রীকৃষ্ণের প্রেমের খনি, প্রেমের গুরু। জয় রাধে। তুমি জীবনেও কাঁদবা না, জীবনেও ভগবানকে পাবা না। ব্যথা না হলে কাঁদে আমার ততটা কোথায়? মেয়েদের যখন বাচ্চা হয়, প্রসব করে, ব্যথা না হলে কি বাচ্চা প্রসব হয়? বলতে পারবেন কি? যেখানে বসে ব্যথা উঠবে, যার যত বেশি ব্যথা উঠবে তার তত তাড়াতাড়ি
প্রসব হবে। ব্যথা যদি মোটে না ওঠে, তারপরে গিয়ে সেলাইন ফোটে। ও বলদ জানে, কায়দা আছে বাবা। এই জন্য যার যত ব্যথা হবে তার তত তাড়াতাড়ি প্রসব হবে। কৃষ্ণ কৃষ্ণ বলে যার যত চোখের জলে বেদনা নিয়ে আকুলতা নিয়ে ভাসবে, ঠিক তত তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ তার কাছে আসবে। একটা মুরগি ডিম দেয়, ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা হয়? ডিমটা ফেলে রাখবেন তো ঘরের কোনায় পচে যাবে। ওই মুরগি কিংবা হাঁস খাঁচার মধ্যে যার বাস, বুকের মধ্যে ডিমটা রাখে আর তা দেয় তাকে, তা দেয় না? ততটা ভালো করে বুঝে যান। বৈষ্ণবরা নামের মালা কোথায় রাখে? বুকের মধ্যে রাখে। হরিবল হরিবল। তাহলে ওই ডিমটা রেখে তা দেয়। 21 দিনের আগে ডিম ফোটে না। কত ব্যথা নিয়ে মুরগি তা দেয়, হাঁপায়, গায়ে পোকা পড়ে যায়, পড়ে না? সত্যি বললাম মিথ্যা বললাম? কেউ যদি কাছে যায় তখন তাকে তাড়িয়ে দেয়, সরিয়ে যাও, আমি দিনে টা দেব, যত ব্যথা পাই আমি বাচ্চা ফুটাবো। 21 দিন পরে খোলস ফেটে বাচ্চা বের করে, টি টি করে ডাকে, বুকে নিয়ে থাকে। বৈষ্ণব যারা নামের মালা বুকে জড়িয়ে ধরে তারা হা কৃষ্ণ বলে ডাকে। ওই নামের মধ্যে আমার গোবিন্দ থাকে, কাঁদতে কাঁদতে আমার গোবিন্দকে কাছে পারে আনতে। আর তুমি সেই জন্য বলছো ভ্যা দেওয়া, শয়তান চিটিং বাজের ভ্যা। ও তো টাকা দেবে না বলে ভ্যা দেয়। গুরুদেবরা কি ভ্যা দেয় টাকা দেবে না বলে? ওরে কচি ছেলে, এখনো বুঝতে পারো? তোমার আজকে বুঝায় ছেড়ে দেব। মাইক ম্যান সঙ্গে আছেন তো? বাহ, অমাইক মাইক ম্যান। হরিবল। তাহলে আগে একটা গান গেয়ে নেই, তারপরে শীতকাল তো ওর যে জায়গা ফাটা আছে ওই জায়গায় বড় লিন ঠেসে দেই। হরিবল হরিবল। সে হরি বলে বাহু তুলে জীবের দ্বারে দ্বারে নাম বিলায়। মন ভোলা গৌরাঙ্গ এলো, এলো সোনার নদিয়ায়। ছোট